আশা করছি সবাই ভালো আছো। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিয় বন্ধুরা, প্রিয় শ্রোতারা, দেখো তোমরা বিভিন্ন জন বিভিন্ন ক্লাসের টপিক নিয়ে আলোচনা করতে বলো। আজ আমি আমার একটি পছন্দের বিষয় নিয়ে আলোচনা করব ভাবলাম, যদিও এটি কিন্তু অনেক ক্লাসেই রয়েছে। আজ আমি বাঙালির আবেগ নিয়ে বলবো। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বলবো না, যে রবীন্দ্রনাথকে আমরা চিনি। কবিতা পড়তে গিয়ে, ছোট গল্প পড়তে গিয়ে, উপন্যাস নাটক পড়তে গিয়ে যে রবীন্দ্রনাথকে আমরা দেখেছি, সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমরা আজ কথা বলবো না। আজ কথা বলবো সেই রবীন্দ্রনাথ যে একজন পুরুষের জবানিতে কথা লিখছেন। তিনি সমাজের নারীর যে জীবনের কষ্ট, যন্ত্রণা, এই সব কিছুকে তিনি বিভিন্ন গল্পের মধ্যে তুলে ধরেছেন। সেটা স্ত্রীপত্র হোক, বষ্টমী হোক, বিভিন্ন গল্পে। আজ যে গল্পটা বলবো আমরা, সেই গল্পটার লেখক তো রবীন্দ্রনাথ স্বয়ং নিজেই পুরুষ, কিন্তু যে নায়কের জবানিতে বলা হচ্ছে গল্পটা, তিনিও একজন কিন্তু পুরুষ মানুষ। তিনি দেখছেন নিজের জীবনকে, তিনি দেখছেন অন্যের জীবনকে। কে সে? অনুপম। সেই কথকের নাম হচ্ছে অনুপম, যে কি করছে, একের পর এক পড়াশোনার ক্লাসগুলো শেষ করছে। দীর্ঘদিন থেকে তার পড়াশোনার ভেতরে থাকতে থাকতে কোথাও যেন একটা মনে হয়েছিল নতুন করে কাজ করার একটা আগ্রহ, কিন্তু সে তখনও কাজ পায়নি। বয়স তার 23 বছর। সে ছোটোবেলা থেকে ভীষণ সুন্দর দেখতে, তাই স্কুলের যে শিক্ষক মহাশয়, তিনিও কিন্তু তাকে মজা করে বলেন শিমুল ফুল, তো আবার কখনো বলেন মাকাল ফল। সেই কথক কিন্তু মনে মনে, অর্থাৎ অনুপম কিন্তু মনে মনে ভাবে যে পরজন্ম বলে যদি কিছু থাকে, তো সে পুনরায় এই রকমই চমৎকার মুখশ্রী নিয়ে জন্ম নিতে চাইবে। কারণ সে আবারও অন্যের দৃষ্টি দিয়ে নিজের সৌন্দর্যকে দেখতে চাইবে। কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে তাকে সুন্দর বলে, ওর খারাপ লাগে না, ভালো লাগে। এই রকমই একটি ছোট্ট ছেলের জীবন ধীরে ধীরে বড় হচ্ছে। তার বয়সকে আমরা দেখতে পেলাম 23 বছর বয়সে যখন সে পৌঁছালো, তখন তার জীবনে ঘটছে ছোট 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 খেলা। এই কেমন খেলা? জগৎ, জীবন আর বিধাতার খেলা। তার জীবনে আসছেন একজন মেয়ে, যাকে সে দেখেনি, চেনে না, শুধু বোঝে, শুধু ভাবে। সেই অপরিচিতার গল্প নিয়েই আমাদের এই আজকের ছোট গল্প আলোচনা, যে গল্পটির নামও তিনি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপরিচিতা। গল্পটি লিখেছেন তিনি কার্তিক মাসের 1321 বঙ্গাব্দে। অপরিচিতা গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর এই অপরিচিতা গল্পের নায়ককে নাম দিলেন অনুপম, আর নায়িকার নাম দিলেন কল্যাণী। আসি আমরা গল্পের ভেতরে। এই যে ছেলেটি অনুপম, তার সম্পর্কে ডিটেলস বলতে গিয়ে আমি প্রথমেই বলবো এইটুকু, যে তার বাবা ওকালতি করতেন, এবং ওকালতি করতে করতে তিনি অনেক সম্পত্তি জমিয়ে ফেলেছিলেন। তারপরে একদিন তিনি মারা যান। তার মা অনুপমকে কখনো গরিবীর মধ্যে দিয়ে বা দারিদ্রতার মধ্যে দিয়ে কিন্তু বাঁচতে দেননি। তিনি চেয়েছেন তার ছেলে সৌন্দর্যে টকবক করুক, বিষয় আশয় সম্পত্তির আনন্দে সে আত্মহারা হয়ে বাঁচুক, এবং তাদের সংসারের সবথেকে প্রধান যে অভিভাবকত্ব করার চেষ্টা করলেন, তিনি হচ্ছেন অনুপমের মামা। বয়সে মাত্র কিছুটা বড়, খুব বেশি নয়। একদিন তার পড়াশোনা প্রায় শেষ হয়ে এসছে, এমএ কমপ্লিট হয়ে এসছে, এমএ কমপ্লিটও হয়ে গেছে। তার এক বন্ধু এমএ কমপ্লিট করার পর কানপুরে কাজ করত। তার নাম কি? তার নাম হরিশ। সে একটি মেয়ের খোঁজ নিয়ে আসলো অনুপমের বাড়িতে, অনুপমের কাছে। সে বলল, মেয়েটির রূপ গুণ সমস্ত রকমের কথা বলল। শুনতে শুনতে মনের কল্পনার জগতে কোথায় যেন হারিয়ে গেছে অনুপম। ভালোবাসার তীব্রতার যে সুগন্ধ সে সেটা পাচ্ছে। ধীরে ধীরে কল্পনার জগতে সে যাচ্ছে। একটি আনুমানিক মেয়ে মানুষের চিত্র সে আঁকছে। আর কি, সে বলল হরিশকে, দেখো, আমি কিন্তু সব কিছুর দায়িত্ব নিতে পারি না, আমি আমার জীবনের মালিক নই। আমার জীবনের সবচেয়ে বড় মালিক যে, সে হচ্ছে মামা আর মা। তো মামার কাছে গল্পটা ফাঁদ বা কথাটি বলো।
হরিশ কী করল, সে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বিবরণ দিল সেই অনুপমের মামার কাছে। বলল, অনুপমের মামা কিন্তু খুব বিষয় হই সম্পত্তির প্রতি আকৃষ্ট অনুভব করে মানুষ। তিনি কি করলেন, প্রথমে জানলেন বটেই না তিনি চান কীরকম মানুষ, যাদের বিষয় আসই সম্পত্তি অনেকটা থাকবে না, কিন্তু যেটুকু থাকবে সেটুকু তারা উজাড় করে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তিনি শোষক শ্রেণীর মতো করেই কথা বলতে চাইলেন। অথচ যে মেয়েটির খোঁজ নিয়ে এসেছে হরিশ, সেই মেয়েটি শিক্ষায় দীক্ষায় যথেষ্ট উন্নত। তার বাবা ডাক্তার, বাড়ি তাদের কানপুরে, এবং কানপুরের ডাক্তার হচ্ছেন শম্ভুনাথ সেন। সেখানেই থাকে কল্যাণী। কল্যাণীর সম্পর্ক নিয়ে এসেছিল হরিশ। তারপর অনুপমের মামা সব কিছু শোনার পর রাজি হলো। তো কথাবার্তা পাকা হলো, না অনুপম দেখেছে কল্যাণীকে, না কল্যাণী দেখেছে অনুপমকে। এমনকি কল্যাণীর বাবা এই হরিশের উপরে এতটা ভরসা করেছেন যে ছেলেকে একবার দেখতে আসেনি, সরাসরি প্রথমে পাত্রপক্ষ থেকে যারা গেল আশীর্বাদ করতে, তাদের মধ্যে একজন ছিল যার নাম বিনু দাদা। অর্থাৎ অনুপম তাকে বিনু দাদা বলে ডাকতো। তার ভরসা ছিল বিনু দাদা যদি বলে যে অসাধারণ দেখতে বা সুন্দর দেখতে, তাহলে এক কথায় তার কথার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। তেমনই হলো, বিনু দাদা আসলো আশীর্বাদ সেরে মেয়েকে, এবং তারপর অনুপমের কাছে সম্পূর্ণ গল্পটা শোনালো যে আরে পাগলা, মন্দ তো নয়, সে একবারে খাঁটি সোনা বটে। এই কথা শোনার পর মনে মনে কিন্তু কল্পনার জগতে সেই সুন্দর মেয়েটির চিত্র আঁকতে থাকলেন পুনরায় অনুপম। সময় এগোলো, বিয়ের কথা ঠিক হলো, বিয়ে প্রায় পাকা, দিন তারিখ সব ঠিকঠাক। এইবার হলো কি, আশীর্বাদ করতে আসছে কন্যাপক্ষ। প্রথমে কিন্তু কন্যাপক্ষকে কলকাতায় আসতে হলো, তারা কানপুরে যাবে না পাত্রপক্ষ, কন্যাপক্ষকে কলকাতায় আসতে হবে। ভালো, শ্বশুরমশাইয়ের বয়স প্রায় 40-এর এপার বা ওপার, এইরকম কাছাকাছি সোমনাথ বাবু। তিনি আশীর্বাদ করতে আসলেন। প্রথম দেখলেন তার হবু জামাইকে, নাম অনুপম। অনুপম মনে করলো যে আমার শ্বশুরমশাই খুব শান্ত এবং খুবই নম্র মানুষ, খুব বেশি কথা বলেন না, অথচ তিনি আশীর্বাদ করে গেলেন, বোধহয় আমাকে মন্দ লাগেনি তার, এইরকম চিন্তাভাবনা। তারপরে গায়ে হলুদ পর্ব হলো, ব্যান্ড বাঁশি বাজিয়ে, শখের কনসার্ট বাজিয়ে, একেবারে সারা শরীর ভর্তি একেবারে অলংকার পরে কিন্তু আমাদের পাত্রপক্ষের পক্ষ থেকে সবাই এমন জাঁকজমকভাবে গেল, অর্থাৎ কোথাও যেন মেয়ের বাবাকে দেখাতে চায় বা মেয়ে বাড়ির সবাইকে দেখাতে চায় যে তারা কত পয়সাওয়ালা। অনুপমের মামা সবসময় এদিকটাই দেখতে চেয়েছিল। অনুপম সেজে গেছে অনেক রকম অলংকার টলঙ্কার পরে, যেন একেবারে স্বর্ণকারের দোকান চলে গেছে, এই রকম ব্যাপার। তো গেল, গিয়ে দেখলো যে সেখানে সামান্য আয়োজন, তেমন কোনো অসাধারণ আয়োজন কিন্তু করতে পারেনি কন্যাপক্ষ। তেমনই হলো, এবার মামা হঠাৎ করে কিন্তু বিয়ের আগেই, মানে বিয়ের আসরে বসেছে অনুপম, হঠাৎ করে মামাকে দেখতে পেল, সে শ্বশুরমশাইকে নিয়ে পাশের ঘরে গেল। তারপর পাশের ঘর থেকে কিন্তু বেরিয়ে আসলো শ্বশুরমশাই, আর ডেকে নিয়ে গেল অনুপমকে ঘরের মধ্যে। অনুপমকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, অনুপম, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? অনুপম মামার অবাধ্য হতে পারল না, সে চুপ করে বসে থাকলো। বুঝতে পারল কন্যার বাবা যে অনুপম নিরীহ বালকের মতো চুপ করেই থাকবে, সে কথা বলবে না, এই নোংরামির কোনো প্রতিবাদ করবে না। তখন সঙ্গে সঙ্গে তার মামা, অনুপমের মামা বলল যে ও আবার কি বলবে, যা বলার আমি বলবো, সবটা আমি বলবো। ভালো কথা। এবার শ্বশুরমশাই অনুপমের শ্বশুরমশাই সোমনাথ সেন বলছেন, ঠিক আছে আপনারা একটু বসুন, আসছি। তিনি গেলেন এবং নিজের মেয়ের গা থেকে, শরীর থেকে সমস্ত গয়নাগুলো খুলে নিয়ে আসলেন ঘরে। ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে এসে দেখলেন যে সেখানে একজন স্যাকরা বসানো আছে। তো স্যাকরাকে সমস্ত গয়নাগুলো দেখালেন। স্যাকরা বললে এগুলো অনেক দিন আগেকার, একদম খাঁটি সোনা, এখানে এতটুকুও কোনো খাদ নেই। এসব দেখে যখন খুশি হয়েছে অনুপম আর অনুপমের মামা, ঠিক সেই সময় অনুপমের শ্বশুরমশাই বা হবু শ্বশুরমশাই সোমনাথ সেন কী করেছে, একটি ইয়ারিং জোড়া তার হাতে দিয়েছে, স্যাকরার হাতে। স্যাকরা বললো এইটা কিন্তু ওই
একটু খাদ মেশানো আছে। সঙ্গে সঙ্গে সোমনাথ সেন বললেন যে এইটি কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করার সময় আপনারা দিয়েছিলেন, তো এটি আমার প্রয়োজন নয়, এটি আপনারা নিজের কাছেই রাখুন। আশ্চর্য অবাক হয়েছে অনুপমের মামা সবাই। এটা কেমন হলো জানে না, কিন্তু শম্ভুনাথ সেন তাদেরকে বলছেন যে ঠিক আছে, আমি এবার সমস্ত প্রায় প্রস্তুত করে ফেলেছি, আসুন এবার আপনারা খাওয়া দাওয়া করুন। হঠাৎ করে অনুপমের মামা বলল যে খাওয়া দাওয়া কেন, আগে বিয়েটা সেরে নি। তখন বললেন তিনি যে না, আগে খাওয়া দাওয়াটা সারুন। সবাই মিলে পাত্রপক্ষ যারা ছিল বরযাত্রী সবাইকে খাওয়ালেন সুষ্ঠুভাবে। খাওয়া দাওয়ার আয়োজন খুব বেশি না, কিন্তু বেশ সুস্বাদু খাবার, সবাই তৃপ্তি সমেত খেলেন। খাওয়ার পর সোমনাথ সেন বলছেন যে অনুপম বাবা তুমিও খেয়ে নাও। সঙ্গে সঙ্গে কিন্তু এবার তার মামা উঠে বলছে ও কেন খাবে, বিয়ের আগে কি করে খায়, আগে বিয়েটা হয়ে যাক। তখন সোমনাথ সেন বলছেন না, খাওয়া দাওয়া যদি হয়ে যায় তাহলে আমি গাড়ি ডাকতে পাঠাবো, কারণ আপনাদেরকে তো আবার যেতেও হবে। তখন অনুপমের মামা সবার মাথা খারাপ, এ কি বলছে। তখন তিনি বললেন যে মানুষেরা আমার মেয়ের গয়না আমি চুরি করে নেব এমন ধারণা করে, বা আমার মেয়েকে যা গয়না দেব বলেছিলাম সেখানে কোথাও আমি ছল চাতুরি করবো এমন কথা যারা ভাবে, সেই ঘরে আমি আমার মেয়েকে দিতে চাই না। আপনারা এবার আসতে পারেন। এই কথা শুনে পাত্রপক্ষ একেবারে যা নয় তাই ভাঙচোর করে বিয়েবাড়ি ধ্বংস করে একেবারে রাগ করে চলে আসলো। আর শুধু ফোঁপাতে থাকলো এই ভেবে যে এটা ইতিহাসে বোধহয় প্রথম যে কোনো পাত্রপক্ষকে তারা হাত থেকে বের করে দিল। এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, দেখা যাক তার মেয়ের বিয়ে কিভাবে দেয়, কারণ 15 বছর পার হয়ে গেছে তার মেয়ের বিয়ে এখনও হয়নি। এত দেমাগ ভালো নয়, সবাই এরকম ভাবলো। আর মনে মনে অনুপম ভাবলো যে ঠিক আছে, দেখা যাক কবে আসে সে। কিন্তু মনের জগতে কিন্তু ওই মেয়েটির কথা সে ভুলতে পারলো না। সে কখনো দেখেনি মেয়েটিকে, শুধুমাত্র একটু অপেক্ষা ছিল, এক কদম, এক মুহূর্ত অপেক্ষা, তারপরে কিন্তু দেখা হতো সে মেয়েটির সাথে। ওরও হলো না, কিন্তু সে শুনেছে হরিশের কাছে, বন্ধুর কাছে, যে অনুপমের একটি ছবি কিন্তু মেয়েটিকে দেওয়া হয়েছিল। তো কোথাও যেন অনুপমের বারবার মনে হতে শুরু করলো মেয়েটি আজও হয়তো ঘরের মধ্যে ঢুকে বসে এক মনে অনুপমের ছবি দেখতে দেখতে হয়তো তার কালো সুন্দর চুল অনুপমের ছবির উপরে পড়ে। তারপর হঠাৎ করে ঘরের মধ্যে কেউ এসেছে অনুভব করলে মেয়েটি তাড়াতাড়ি লুকিয়ে ফেলে নিজের আঁচলের মধ্যে। সেই রকম সুন্দর সুন্দর কল্পনা সে করতে থাকলো। এবং সত্যি একটি ঘটনা ঘটল। মেয়েটির বিয়ে ভেঙে যাওয়ার পর মেয়েটি আর বিয়ে করছে না, কিন্তু শোনা গেছে তার খুব ভালো পাত্র জুটেছে। অথচ সে মেয়েটি বলেছে আমি বিয়ে করব না। কোথাও যেন অনুপমের সেই কথা শুনে মনে হয়েছিল বোধহয় মেয়েটি আজও তাকে ভালোবাসে। সোমনাথ সেন একদিন দেখলেন মেয়ে ঘরের মধ্যে কুঁকড়ে কাঁদছে। কেন কাঁদছে সে বুঝতে পারল না, হয়তো ভাবলো বিয়েটা ভেঙেছে বলে। মেয়ের কান্না সহ্য না করতে পেরে তিনি দৌড়লেন অনুপমদের বাড়ি, হাত জোর করে ক্ষমা চাইলেন, বললেন আরেকবার হোক বিয়েটা। কিন্তু কোথাও যেন তখন অনুপমের পরিবার কোথাও যেন একটা প্রতিশোধের স্পৃহা নিয়ে চিন্তা করছিল। যাই হোক, আর এটা কোনোদিন হলো না, শুভ কাজটি কোনোদিন আর হলো না। তার বেশ কিছুদিন চলে গেছে, পার হয়ে গেছে, দিন যায়। তারপর একটা সময় আসে কিছুদিন পর যে অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রা করতে যায় এবং দেখা যায় যে যখন ট্রেনে উঠেছে রাত্রিবেলা, তখন অন্ধকারের মধ্যে এক জায়গায় ট্রেনটা স্টেশনে থেমেছে, আর সেখানে আওয়াজ শুনতে পেল, এই রে তাড়াতাড়ি সবাই উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়, জায়গা আছে এখানে। এই কথাটা তার কাছে এত মিষ্টি লাগলো, কিন্তু কোন মহিলা যে বলল, কোন বগিতে যে সে উঠল দেখতে পেল না। কিন্তু আমাদের অনুপম খুঁজতে থাকছে, প্রত্যেকটা স্টেশনের জানলা দিয়ে মুখ বের করে সে দেখছে, আর অন্ধকার স্টেশন থেকে সে কেবলই পাচ্ছে একটা নিরাশা, সে দেখতে পাচ্ছে না কাউকে। এভাবে করে করে সকাল হলো। সকালের ট্রেন পরিবর্তন করতে হবে। তার মাকে নিয়ে বিশাল পুটলি নিয়ে একেবারে জিনিসপত্র নিয়ে সে ট্রেন থেকে নেমে ফার্স্ট ক্লাস আরেকটা ট্রেনে উঠতে যাবে। ফার্স্ট ক্লাসের টিকিট ছিল, কিন্তু গিয়ে দেখলো সেখানে অনেক সাহেব টাহেব বসে আছে, মানে তারা অপেক্ষা করছে গাড়িতে। তো সে বুঝে উঠতে পারছে না ফার্স্ট ক্লাসে যেতে পারবে কি না। ঠিক এমন সময় সে প্রত্যেকটা বগিতে চেক করছে যে আছে কিনা জায়গা। ঠিক সেই সময় একটা বগি থেকে একটা খুব সুন্দরী মেয়ে কণ্ঠ, সে বলল, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। এই কথাটা শোনা মাত্র তার মনে পড়ে গেল সেই গত রাত্রে জায়গা আছে কথাটা, এত সুন্দর করে চমৎকার কণ্ঠ সে এর আগে কখনো শোনেনি। তার খুব ভালো লাগলো।
সে সঙ্গে সঙ্গে একেবারে আবেগে বসে সেই বগিতে উঠল। তারপরে ভুলেই গেল যে কীভাবে তার পটলি টটলিগুলো উঠাতে হবে। মেয়েটির সৌন্দর্য দেখে, মেয়েটির কর্মচঞ্চলতা দেখে মেয়েটি নিজের দায়িত্ব করে জিনিসপত্র উঠিয়ে তাদেরকে বসার জায়গা করে দিল। তারপর থেকে কিন্তু মেয়েটির সাথে আছে বেশ কয়েকটি বাচ্চা মেয়ে, এবং সবার সাথে সে কি সুন্দর ছেলে মানুষের মতো কথা বলছে, গল্প করছে, তাদেরকে গল্প শোনাচ্ছে, কত রকম কথা বলছে। আর ইতিমধ্যে অনুপম বারবার তাকাচ্ছে মেয়েটার দিকে আর একবার মায়ের দিকে। মার কিন্তু চোখের পলক পড়ে না, সে মেয়েটিকে দেখছে। মেয়েটিকে জানার খুব ইচ্ছা হচ্ছে তার মায়ের, কিন্তু জানতে পারছে না। অনুপমের ইচ্ছা হচ্ছে মেয়েটি যখন চাল ভাজা কিনলো বা বিভিন্ন বাদাম ভাজাগুলো কিনে খাচ্ছে সব বাচ্চাগুলোর সাথে, বেশ বাচ্চাদের মতোই আচরণ করছে, তখন বড় ইচ্ছা হলো যে সে সমস্ত সীমার বাধা ভেঙে দিয়ে সে মেয়েটির কাছ থেকে বাদামগুলো নিক, খেয়ে নিক। কিন্তু পারল না। সে বই খুলে বই পড়ার একটা অভিনয় করলো, আর সামনের দিকে দেখা যাচ্ছে বাচ্চা সে মেয়েটির কথার মধ্যেই তার কর্ণ কিন্তু একেবারে উৎসুক হয়ে আছে, সব কথা শুনছে মেয়েটির। এমন সময় হঠাৎ করে একজন ট্রেনের কর্মচারী উঠল এবং সঙ্গে সঙ্গে তাদের দুইটি সিটের দিকে কিন্তু দুটো স্টিকার বা কাগজ সেটে দিয়ে বলছে যে এখানে দুজন সাহেব উঠবেন, তাদের জায়গাগুলো কিন্তু আগেই রিজার্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে অবোধ বালকের মতো কোনো ঝামেলা না করতে চেয়ে অনুপম তার মাকে নিয়ে নেমে যেতে চাইলো। কুলিকে ডাকলো যে জায়গাগুলো জিনিসগুলো নামিয়ে অন্য বগিতে উঠতে হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, থামুন, আপনারা নামবেন না। সঙ্গে সঙ্গে মেয়েটি ইংরেজিতে কথা বলতে শুরু করলো সেই কর্মচারীর সঙ্গে। সঙ্গে সঙ্গে বলল যে এই বগি কখনোই কমপ্লিটলিভাবে একেবারে কিন্তু রিজার্ভ করা যায় না, সুতরাং আপনারা অন্য বগিতে যান। তার দিমাগ দেখে আর তার যুক্তি শুনে ট্রেনের কর্মচারী কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সাহেব দুটো তাকে ইশারায় বললো যে চলো, এখানে থাকতে হবে না। ফলে তারা আবার সুন্দরভাবে থাকতে পারল। হঠাৎ করে লজ্জায় পড়ে গেছে অনুপম যে সে পুরুষের মতো আচরণ করতে পারেনি। একজন নারী সঠিকভাবে প্রতিবাদ করতে পেরেছে, নিজের জায়গা অধিকার করতে পেরেছে। ওই যে গত রাত্রের কথাটা এবং সকালের কথাটা, জায়গা আছে, তো সে নিজের জায়গা দখল করতে শিখে গেছে মেয়ে। এমন সময় তার বড্ড ইচ্ছা হচ্ছিল মেয়েটির সাথে গল্প করুক, মেয়েটি কে, কোথাকার, সব জানতে ইচ্ছা করছিল, কিন্তু সে লজ্জায়, সে নিজের অহংকারে কিন্তু বলতে পারছিল না এবং লজ্জাতে বলতে পারছিল না। ঠিক সেই সময় দেখা গেল মেয়েটি এবার জিনিসপত্র সব রেডি করে বাচ্চাদেরকে বলছে যে চলো এবার নামতে হবে। ঠিক সেই সময় অনুপমের মা তাকে জিজ্ঞাসা করলো, মা তোমার নাম কি? সে বলল, কল্যাণী। বাড়ি কোথায়? বাবা কি করেন? বাবা একজন ডাক্তার, নাম শম্ভুনাথ সেন, বাড়ি আমাদের কানপুরে। এই কথা শুনে অনুপম আর তার মা একেবারে নিরুত্তর থেকে গেল। কি করবে, কি ভাববে বুঝতে পারছে না। এত সুন্দর মেয়ে তাদের হাতছাড়া হয়ে গেছে। অনুপম আর যে তার মায়ের বা মামার নেই, এখন অনুপম শুধু হয়ে গেছে কল্যাণীর হয়ে গেছে। সে বাড়িতে ফিরে মায়ের অবাধ্য হলো, মামার কথা অবাধ্য হলো, মামার সাথে সম্পর্ক রাখবে না তাও ভালো। সে ছুটে গেল কানপুরে, গিয়ে সরাসরি ক্ষমা চাইল শম্ভুনাথ সেনের কাছে। শম্ভুনাথ সেন অনেক কাকুতি মিনতির পর কিন্তু ক্ষমা করলেন। তারপর তার মেয়েকে জিজ্ঞাসা করা হলো, কল্যাণীকে বিয়ে করতে ইচ্ছুক? কল্যাণী বলল না। আশ্চর্য হয়ে গেল এখানে অনুপম, কল্যাণী কেন বিয়ে করতে চাইছে না? সঙ্গে সঙ্গে কল্যাণী বলল, মাতৃ আজ্ঞা। এই পক্ষেও কি তাহলে তোমার মা আছে বা মাতুল আছে, কেউ আছে? বলছে না, এই মা হচ্ছে মাতৃভূমি। অর্থাৎ বিবাহ ভাঙার পর মেয়েদের শিক্ষা দেওয়ার ব্রত নিয়েছে কল্যাণী। সে আর বিয়ে করবে না, সে কর্ম করবে, বেঁচে থাকবে নিজের সম্মানের সাথে। কি মনে হচ্ছে এবার কি যাবে, গল্পটা কি হবে? অনুপম কি করবে, কল্যাণী কি করবে, তাই না? এইখানে যে রবীন্দ্রনাথ বাবু আমাদেরকে দেখাচ্ছেন, শেখাচ্ছেন সংযম কাকে বলে, প্রেমের সৌন্দর্য, বিশুদ্ধতা কত দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। অনুপম তারপর থেকে কিন্তু দীর্ঘদিন এখানেই আছেন, কানপুরেই আছেন, সেই মেয়েটির আশপাশেই আছেন, মেয়েটির সাথেই থাকেন। কিন্তু তার বিয়ে করার আর লোভ নেই, বিয়ের জন্য সে ছটফট করে না। তার বয়স এখন 27 বছর হয়েছে। সে বিয়ের জন্য কিন্তু অপেক্ষা করছে না, অপেক্ষা করছে কিসের জন্য? প্রতিদিন সে সেই মেয়েটিকে দেখবে, তার কণ্ঠ শুনবে, আর বারবার মনে হবে এই তো তার আশপাশে আছি, মানেই কোথাও যেন কিছুটা হলেও জায়গা করেছি, জায়গা আছে তার মনে। খুব সুন্দর একটি কথা বলে গল্পটি শেষ হচ্ছে। বলছে, বিবাহের আশা করি না, কিন্তু বছরের পর বছর আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই। আর মন বলে
এই তো জায়গা পাইয়াছি, ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না। এই যে গল্পটি, এখান থেকে আমরা কি শিখলাম? মানুষের যে আবেগ, সে আবেগ বেশি দিন বশীভূত করতে পারা যায় না। আবেগের সংযম ভালো, কিন্তু আবেগকে কোথাও বাধা প্রদান করে মানুষ বেঁচে থাকে না, বাঁচতে ভুলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর অনুপমের দৃষ্টি দিয়ে কল্যাণীকে দেখাতে চাইলেন এই সমাজে প্রেম কত মধুর হতে পারে, কিন্তু সামাজিক কতগুলো নিয়মাবলী, কুসংস্কার, এগুলো আমাদের জীবনকে কতটা আষ্টে পৃষ্ঠে রেখেছে। এই চমৎকার বক্তব্যটি কোথাও যেন তুলে ধরতে চেয়েছেন রবিবাবু। এখানেই গল্পটির সার্থকতা আর নামকরণের সার্থকতা। অপরিচিতা, সে তো অপরিচিতা হয়েই থাকলো। কখনোই অনুপম তাকে পুরোপুরি বুঝতে পারল না, নাইবা কল্যাণী তাকে বুঝতে পারল। জীবনটা যেন বিধাতার হাতে একটা অপরিচয়ের খেলা হয়ে থেকে গেল। এখানে গল্পটির শেষ। তো আলোচনাটি কেমন লাগলো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, জানাতে ভুলবে না। আর এই ধরনের কোন কোন বিষয় নিয়ে তোমাদের আলোচনা চাই অবশ্যই জানাবে, আমি অবশ্যই সময় করে জানাবো। ধন্যবাদ, ভালো থেকো সবাই।